চিটাং থেকে কুনমিংয়ে যে ফ্লাইটটা দিয়েছে, সে ফ্লাইট দিয়ে তো সাধারণ মানুষ যেতে পারবে না। তারপর ভিসার যে প্রসিডিউর হবে, যেতে পারবে না। হয়তো যদি ফ্রি ভিসা করে দেয় কুনমিং পর্যন্ত, তাহলে হয়তো হইতে পারে। আর হ্যাঁ, আমি যেটা বলছি যে একসময় কিন্তু আমাদের দেশে মাহাতির মোহাম্মদ পড়তে আসছিল, ডাক্তারি পড়তে আসছিল বাংলাদেশে মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজে। নাথিং বাট অল লাইস, এভরিওয়ান। সেই ভাবকানা, কিছুই জানে না, সে কিছুই বুঝে না, কিছুই সে করে নাই। So উপদেষ্টা cannot lie like this in public audience, cannot lie like this. যদি সামনাসামনি কথা হতে বলতাম কোথায় কোথায় সে মিথ্যা কথা বলেছে, কোথায় কোথায় অসত্য কথা বলেছে। আমরা মিথ্যা বলি অসত্য, আমরা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলি অসত্য। ঢাকা শহরটা একটা সিটি অফ টেরর হয়ে গেছে। ঢাকা শহরে সবাই ডাবল দরজা লাগায় ঘুমাইতেছে আজকে বলেন। এবং যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কথাগুলো মেট্রোপলিটন থেকে যেগুলো বলা হচ্ছে, মনে হচ্ছে ঢাকার কারো বাড়িঘর সেফ না। এমনকি ছুটি যারা চলে গেছে তাদেরকেও বলছে আপনার বাড়িতে এসে খবর নিয়ে যাবেন, বাড়িঘর ঘন্টায় ঘন্টায় চেক করে যাবেন বাড়িঘর ঠিক আছে কিনা। চীনের আমাদের প্রধান উপদেষ্টা সাহেবের সফরে পরে ভারত এবং আমেরিকা দুইটাই খুশি হবে। এই জন্য তারা যে ওরিটা ছিল যে রাজনৈতিক একটা সমঝোতা হয় কিনা, বিশেষ করে কোয়াড নিয়ে কোনো কথাবার্তা হয় কিনা, তিস্তা নিয়ে কোনো সিদ্ধান্ত হয়ে যায় কিনা, এইগুলা নিয়ে ওরা ওরিট ছিল। ওদের দুইটা কারণই ছিল ওরিট হওয়ার। একটা হলো যে পলিটিক্যাল কোয়াডের ডিসিশন কি হবে, আর তিস্তা নিয়ে কি হবে, কিছু হবে কি হবে না। দুইটা একটা হয় না। আর রোহিঙ্গা নিয়ে যে কথাটা বলেছেন সেটা তো উনি বাদ কাবাদ, উনি আহ্বান জানিয়েছেন, কোন রেসপন্স করে নাই চায়না অথরিটি, আহ্বান জানিয়েছেন। আর সবচেয়ে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে আজকে যখন উনি চীন থেকে বাংলাদেশে আসছিলেন তখন মাঝখানে ছিল মায়ানমার আমার নিকট প্রতিবেশী। তাদের কয়েকশো লোক, 1600 লোকের বেশি লোক মারা গেছে। একটা শব্দ আমি উচ্চারণ করতে দেখলাম না। উনি তো ইচ্ছা করলে একটা সহানুভূতি জানাতে পারতো তাদেরকে। এটা তো একটা আমার ফরেন পলিসি বা আমার নেইবারিং এর সঙ্গে পলিসির মধ্যে পড়তো। আমি যেহেতু রোহিঙ্গাদের পক্ষে কথা বলবো, রোহিঙ্গারা তো মায়ানমারের লোক, সে মায়ানমারের প্রতি আমাদের কিছু কথা বলার দরকার ছিল। তো সবকিছু মিলে আমার মনে হয় চীনের সফরে কারো কারো হয়তো সুবিধা হইতে পারে, কিন্তু সুবিধা হওয়ার মতো কাউকে দেখি না তো। কারণ চায়না বই প্রিন্ট করবেন, বাংলাদেশের ল্যাঙ্গুয়েজে প্রিন্ট করবেন, এখন তো গুগলই আছে। এখন তো গুগলকে বলে দিলেই যে কোনো ভাষার বই ওদের নো টাইম প্রিন্ট করে দেবে। এআই আছে, এআই কে বলে দিলে প্রিন্ট করে দেবে। এটার জন্য তো প্রোটোকল সাইন করা দরকার পড়ে না, চুক্তি সাইন করা দরকার পড়ে না। এগুলো তো কাকে যে কি হাইকোর্ট দেখাচ্ছেন। হ্যাঁ, সেরকম কোনো প্রতিক্রিয়া আসবে না যুক্তরাষ্ট্র এবং ইয়ে থেকে, ভারত থেকে? না, কোনো প্রতিক্রিয়া দেবে না ওরা। হ্যাপি। আর উনি যেটা বললেন যে স্বাস্থ্য সেবা নিয়ে, দেখেন আমাদের লোকে, সাধারণ মানুষ স্বাস্থ্যের জন্য ভারতে যায়, সাধারণ মানুষ, বড় লোকরা যায় না, সাধারণ মানুষ যায় কম খরচে। কলকাতার কাছাকাছি হয়, ডাক্তাররা ভালো ব্যবহার করে, ওখানে নার্সিংটা ভালো, চেন্নাইয়ের নার্সিংটা ভালো, তাই যায় কম খরচে। 5-7 হাজার টাকা 10 হাজার টাকা খরচ করে পৌঁছতে পারে। কিন্তু চিটাং থেকে কুনমিংয়ে যে ফ্লাইটটা দিয়েছে, সে ফ্লাইট দিয়ে তো সাধারণ মানুষ যেতে পারবে না। তারপর ভিসার যে প্রসিডিউর হবে, যেতে পারবে না। হয়তো যদি ফ্রি ভিসা করে দেয় কুনমিং পর্যন্ত, তাহলে হয়তো হইতে পারে। আর হ্যাঁ, আমি যেটা বলছি যে একসময় কিন্তু আমাদের দেশে মাহাতির মোহাম্মদ পড়তে আসছিল, ডাক্তারি পড়তে আসছিল বাংলাদেশে মেডিকেল, ঢাকা মেডিকেল কলেজে। আমাদের ডাক্তাররা, প্রচুর ডাক্তার আছে, কিন্তু তাদেরকে এখন যে ডাক্তার তৈরি হচ্ছে তাদেরকে প্রপার ডাক্তার তৈরি করা হচ্ছে না। হাতে গোনা কয়েকটা মেডিকেল কলেজ ছাড়া বাকি গুলোতে খুব একটা ডাক্তারি পড়াশোনা করা হয় না। তার চেয়ে আমাদের গ্রামের ওই যে হোমিওপ্যাথি ডাক্তার বা ওই যে ওই গ্রাম্য ডাক্তার, তারা অনেক ভালো ট্রিটমেন্ট দিচ্ছে, অনেক ভালো কাজ করতেছে, ইভেন কি তারা সার্জারি বন্ধ করতেছে। আর অপারেশন গুলো তো ওই যে মেয়েদের বডিগত অপারেশন তো ওরাই করে, তো ডাক্তারাই করে, ওরা করে না। কাজে এখানে চীনের সঙ্গে যদি আমরা করতে পারতাম, চীন যদি আমাদেরকে টেকনিক্যাল সাপোর্ট দিত, অর্থাৎ মেডিকেল ইকুইপমেন্ট সাপোর্টটা যেহেতু চীনে খুব চিপার হয়ে গেছে, কারণ আপনি জানেন ইউরোপিয়ান মেডিকেল বা আমেরিকান মেডিকেল ইকুইপমেন্ট গুলো ভেরি এক্সপেন্সিভ, ভেরি সফিস্টিকেটেড। সেইগুলা চীনেরা কিন্তু খুব লো কস্টে বানিয়ে ফেলেছে, প্রচুর ইকুইপমেন্ট, রেডিও মানে অল মানে হেলথ কেয়ার ইকুইপমেন্ট বানিয়ে ফেলেছে। এইগুলো যদি বাংলাদেশ সরকার এনে এখানে যদি আরো সস্তা করে দিয়ে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিয়ে, গ্রামে গঞ্জে যে হাসপাতাল আছে তাদেরকে যদি একটা ভালো একটা ট্রে, ভালো একটা সিজার, ভালো জিনিসপত্র স্টেনলেস স্টিলের পৌঁছে দিতে পারে, তাহলে মনে হয় যে আমাদের মেডিকেলটা অনেক ইমপ্রুভ হইতো। আমাদের যে পরিমাণ হাসপাতালগুলো তৈরি হয়েছে, এই হাসপাতালগুলোতে যদি আমরা
আরেকটু কম দামে সস্তায় যদি আমরা তাদেরকে মেডিকেল কেয়ার ইউনিট গুলো দিতে পারতাম, মেডিকেল কেয়ার ইকুইপমেন্ট পৌঁছে দিতে পারতাম, অনেক ভালো হতাম। চীনকে ধন্যবাদ জানাই, তারা মেডিকেলের জন্য আমাদেরকে রাস্তা খুলে দিয়েছেন, আমি সাধুবাদ জানাই চীনকে জন্য। এটাকে যদি সফলতা বলতে চান, হ্যাঁ এটাকে আমি সফলতা বলবো, যেহেতু হেলথ কেয়ারের জন্য করেছেন, এটাকে আমি একটা সফলতা হিসেবে ধরে নিব। এবং আজকেই তারা আবার ফ্লাইট খুলে দিয়েছে, তারা বলছেন, এটাকে আমি অবশ্যই সফলতা দিব। কিন্তু আমার রাজনৈতিক কোনো সফলতা আসে নাই। আর বিএনপি যে বলছেন আন্দোলনের কথা, আমার আরেকটা প্রশ্ন ছিল যে ভারতে বসে ষড়যন্ত্র করছে, বিভিন্ন পত্রিকায় আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা বা আরো অনেক স্বরাষ্ট্রমন্ত্রীর কথা আমরা শুনতে পাচ্ছি, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র তো করবে, আলোচনা তো করবে। রাষ্ট্রের ক্ষমতা পরিবর্তন করা তো প্রতিটা মানুষের প্রতিনিয়ত ভাবনা। তো তাদেরকে ওভারকাম করা সম্ভব? মানে এই আমরাও তো সারা দিন রাত চিন্তা করি কি করে ইউনুসকে সরাইয়া তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবো। এটা তো আমাদের সারা দিন রাত চিন্তা, মাথার মধ্যে একটাই। সেটা তো বিএনপি চিন্তা, আওয়ামী লীগ এই চিন্তা করতে পারে এখনকার যে পরিস্থিতি? পারবে না, এনিবডি এনি হিউম্যান বিং কে। আমিও চিন্তা করি কেমনে ভারত দখল করা যায়। তারা তো পালিয়ে গেল, আমিও তো কেমনে আমেরিকান দখল করতে পারি, এটা তো আমিও চিন্তা করি যে পুরো আমেরিকান রাষ্ট্রটা আমার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারতাম। এটা তো এভরিবডি তার চিন্তার একটা অধিকার। ষড়যন্ত্র বলবেন কখন? যখন কেউ ফিজিক্যালি আইসে আপনাকে বাধাগ্রস্ত করবে, তখন। এখন আমরা তো ইউনুস সাহেবকে পরিবর্তনের জন্য আমরা বিএনপি বলছি আমরা আন্দোলনে যাব, মাঠে নামো, কারণ আমরা একটা নির্বাচিত সরকার চাই। এবং সেই নির্বাচিত সরকারে আমরা এও বলেছি যে বিএনপি নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে এবং সেই জাতীয় সরকারের দরকার পড়লে ডক্টর ইউনুস সাহেবকে পরবর্তী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী রাখা হবে। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটাও সম্ভব, এটা হবে, হওয়া উচিত। কিন্তু জাতীয় সরকার করতে হবে নির্বাচনের মাধ্যমে, যাতে সে ফালতু লোকেরা কথা বলতে না পারে। সকল সরকারকে নিয়ে যাতে সরকার নির্বাচন হন, নির্বাচন হইলে এমপিরা আসবে, জাতীয় সরকার গঠন করবে এবং সেই সরকারের প্রধান থাকবে ডক্টর ইউনুস। আমার মনে হয় দেশমাতা খালেদা জিয়া সেটা মেনে নেবেন, তারেক রহমান ইন্ডিকেশন দিয়েছেন, মেনে নিয়েছেন। এবং সম্প্রতি আমি দেখলাম পিনাকিও একই কথা বলছে, পিনাকি ভট্টাচার্য বলছে যে হ্যাঁ ওনাকে রেখে আমরা একটা ট্রানজিশন করা হোক, 2-3 বছর থাকলে ডক্টর ইউনুস তখন পিসফুলি কাজ করতে পারবো। এই শফিকুল হকের মতো ফালতুগুলা সরে যাবে, আসিফ নজরুলের মতো ফালতুগুলো সরে যাবে। এগুলো সরে গেলে তখন দেশটা আরো ভালোভাবে চলতে পারবে, দেশটা সুন্দর হবে, বুঝছেন না? আসিফ মামুন থেকে কালকে আসিফ ইকবালের একটা বক্তব্য শুনলাম ওই চ্যানেল আয়ে, ফুল অফ লাইস, নাথিং বাট অল লাইস, এভরি ওয়ার্ডে সেই ভাবখানা, কিছু জানে না সে, কিছুই বুঝে না, কিছুই সে করে নাই। So উপদেষ্টা cannot lie like this in public audience, cannot lie like this. কিন্তু সামনাসামনি কথা হতে বলতাম কোথায় কোথায় সে মিথ্যা কথা বলেছে, কোথায় কোথায় অসত্য কথা বলেছে। আমরা মিথ্যা বলি অসত্য, আমরা পার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজে বলি অসত্য। আসিফ ইকবাল, আসিফ সাহেব একজন আমাদের আইন উপদেষ্টা, আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং টিচার, ব্যক্তিগত বাদ দিলাম, একজন টিচার, ইউনিভার্সিটির শিক্ষক। সে যদি এরকম কথায় কথায় যদি অসত্য কথা বলে তাহলে জাতি কার কাছে যাবে? কাজে সেও স্বপ্ন দেখে এখন ডক্টর ইউনুসকে সরাইয়া সে হইতে পারে কিনা প্রধান উপদেষ্টা, এবং সে 2-1 জায়গায় বলে ফেলেছে যে এর চেয়ে উনি ভালো চালাইতো। এই কথাগুলো তো মানুষের কাছ থেকে চলে আসতেছে, কান চলে আসতেছে। উনি যাদেরকে আপন মনে করে বলে মনের কথাগুলা, তারাই তো বলে দেয়। আর উনার আশেপাশে তো মেয়ে লোকের ভিড় বেশি থাকে, মেয়েরা খুব, উনি মেয়েদের পছন্দ করেন বেশি। হাসিনা আপনি চেষ্টা করে দেখতে পারেন, সে বুঝছেন না? কাজেই বিএনপি আন্দোলনে যাবে, আন্দোলনে যাবে কেন? যাওয়ার তো দরকার নাই, কারণ নির্বাচনটা হয়ে গেলে আন্দোলন করতে যাবো কেন আমরা? আন্দোলনে যাবে বিএনপি, একটা রাজনৈতিক দল, তার তো স্টেক আছে, সে তো এই অন্যায়গুলো মাথা পেতে নিতে পারে না। আজকে ঢাকা শহরটা একটা সিটি অফ টেরর হয়ে গেছে, ঢাকা শহরে সবাই ডাবল দরজা লাগায় ঘুমাইতেছে আজকে বলেন। এবং যে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে কথাগুলো মেট্রোপলিটন থেকে যেগুলো বলা হচ্ছে, মনে হচ্ছে ঢাকার কারো বাড়িঘর সেফ না। এমনকি ছুটি যারা চলে গেছে তাদেরকেও বলছে আপনার বাড়িতে এসে খবর নিয়ে যাবেন, বাড়িঘর ঘন্টায় ঘন্টায় চেক করে যাবেন বাড়িঘর ঠিক আছে কিনা। এটা আমার কথা না, পুলিশ কমিশনার বলেছে আজকে টেলিভিশনে। এরকম যদি টেরোরাইজ করা হয় ঢাকা শহরটাকে, বলেন, ফলে কি এখন বসা দিচ্ছেন চেকপোস্ট বসা দেওয়া মানে কি? ইজ অ্যানাদার সোর্স অফ ইনকাম। এই ছেলেগুলোকে না দিবেন ইফতার, না দিবেন রাতে খাবার, না পোষাবেন তাদের কোনো কিছু, পাঠাই দিচ্ছেন গাড়ি দিয়া, গাড়ির তেলও পর্যন্ত নাই। যে গাড়িগুলো চলবে সে গাড়ির তেল পর্যন্ত নাই।
ছেলেগুলা খাবে কি? এই শেহারি খাবে কোথায়? সে ব্যবস্থা করেন নাই, অথচ এই এতগুলো করে দিচ্ছেন। মাই গডনেস, হাউ কাম? টেবল টেনিস, কথা বুঝতে পারছেন? হ্যালো, কাজে আমি যে কথাটা বলতে চাচ্ছি, এই দেশের পুলিশ, আপনি যেটা বলছেন যে বিএনপিও তো চায় এই সরকারকে ইয়ে করে, কিন্তু বিএনপি চাওয়া হচ্ছে যে বিএনপি তো এই সরকারকে অবশ্য বিএনপি তো না, বিএনপি তো একটা সুযোগ দিয়েছে সংস্কারের না, জন্য, বিএনপি বলেছে এই সরকারকে সহযোগিতা করবো, সহযোগিতা করতেছি, সহযোগিতা কিন্তু করতেছে। সহযোগিতা করার জন্য সরকার নির্বাচন দিতে হবে। কিন্তু নির্বাচন বিএনপি যদি না চাওয়া দেয় তাহলে আওয়ামী কি লীগের হবে? চাওয়া তো এক না, বিএনপি চাওয়ার আওয়ামী লীগের চাওয়া তো এক না। আর আওয়ামী লীগ যেটা বিএনপি চাচ্ছে, চাওয়া, আওয়ামী লীগ চাওয়া, মানুষের চাওয়া, হ্যাঁ, মানুষের চাওয়া আওয়ামী নিয়ে লীগ তো যেটা চায় যে এখন বলতে আবার পারেন দেশে না। প্রবেশ করতে, সেই উদ্দেশ্যে তারা ষড়যন্ত্র না, করছে। সে কি চায়, সে প্রবেশ করতে আসুক, তখন দেখা যাবে না। সে প্রবেশ করতে আসুক, চাওয়াটা নিয়ে তো আমার মনে মনে কত কিছু আছে আপা, মনে মনে কত কিছু চাই বলেন। আমি শুরুর সময় যখন এলিজাবেথ টেলরের ছবি দেখতাম, ছোট সময়, তোর মনে তেমন একটা বউ হইতো আমার। সেই কবে বাচ্চা স্কুলে পড়ি, তখন এলিজাবেথ টেলরের সিনেমা দেখতাম। এলিজাবেথ আমার চেয়ে চিন্তা করেন, তখন আমার বয়স কত, 9, 10, 11 বছর বয়স হবে। তখন মনে করতাম যে এলিজাবেথ টেলরের মতো যদি একটা সুন্দর বউ হইতো। যখন তার ক্লিওপেট্রার ছবি দেখলাম, দেখার পর তো বললাম পাগল হয়ে গেছি। তা সেই আশা নিয়ে কি বসে থাকলে হবে? কাজে আমি যেটা বলতে চাই, সেই জিনিসটা আমি বলতে চাই, মানুষের মনের কথা আমাদের খুঁজে লাভ নাই। মানুষ চাইবেই, প্রতিটা মানুষের হিউম্যান সাইকোলজি, মানুষ ক্যান রিমেন ইন ওয়ান পজিশন। মানুষ বাতাসের মতো, পানির মতো, কিপস অন মুভিং, কিপস অন মুভিং, কিপস অন মুভিং। মানুষের মাইন্ড, এটা আমরা আটকে রাখছি হৃৎপিণ্ডের মধ্যে, কিন্তু যে মোমেন্ট হৃৎপিণ্ডটা তো ছেড়ে দেয়, সঙ্গে সঙ্গে বেরিয়ে আসে। সেই চিন্তাটার কোনো শেষ নাই। এনিবডি ক্যান থিঙ্ক এনিথিং, বাট প্র্যাকটিক্যালি মাঠে কেউ আসলে সেটা জনগণ প্রতিহত করবে। আওয়ামী লীগের দুর্ভাগ্য হলো মাঠে আওয়ামী লীগ দাঁড়ানোর মতো অবস্থা তার নাই, আসতে পারবে না। আরো কয়েক বছর পরে যদি আসতে পারে, সেটা আমি জানি না, ভবিষ্যৎ বলতে পারবে। কিন্তু রিসেন্টলি আওয়ামী লীগের আসার কোনো সুযোগ নাই।